এখানে 2-4 জন মুসলিম আছে, এরা আমাদের বন্ধু। একসময় দেখা গেছে শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে জঙ্গি জেহাদি তকমা দিয়েছে। দেখুন, আমাদের মনে রাখতে হবে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবত সফর করছেন। মোহন ভাগবত সম্ভাল নিয়ে বিতর্কের সময় বলে দিয়েছিলেন যে ভারতবর্ষের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যাবে না, মসজিদের নিচে মন্দির খুঁজতে যাওয়া যাবে না। আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যকে যিনি চ্যালেঞ্জ করেছিলেন, সেই উত্তরপ্রদেশের সাধু মানে তথাকথিত গেরুয়া পরিহিত রাজনীতিক যোগী আদিত্যনাথ কুম্ভে বিপর্যয়ের পরে মুখ থুবড়ে পড়েছেন। আমার মনে হয় মোহন ভাগবত হয়তো এসে শুভেন্দু অধিকারীকে এমন ধমকেছেন যে তোমাকে এই সব বিদ্বেষমূলক কথা কে বলতে বলেছে। শুভেন্দু সুরসুর করে ভালো ছাত্র হয়ে গেছেন। মোহন ভাগবত তো বলেই দিয়েছেন যে ভারতবর্ষে এরকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যাবে না। তারপর শুভেন্দু কোন সাহসে বলছিলেন আমি জানি না। আমি আগেও বলেছি, শুভেন্দু যদি আরও কিছুদিন এসব কথাবার্তা বলতেন, আরএসএস তার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নিত। 27 বছর পর অবশেষে দিল্লির বুকে পদ্ম ফুটলো। আপ বা কংগ্রেস মুখ থুবড়ে পড়লো কেন দিল্লির? দেখুন, আপের মুখ থুবড়ে পড়ার কারণ যে আপ বিজেপির বি টিম হতে চেয়েছিল। আপ দিল্লির দাঙ্গার সময় সংখ্যালঘুদের আশ্রয় দেয়নি। আপ সমস্ত বিষয় বিজেপির বি টিম হিসেবে কাজ করেছে। আমাদের মনে রাখতে হবে, যখন কানাইয়া কুমারদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার আদালতে মামলা করার জন্য রাজ্যের অনুমতি চেয়েছিল, দিল্লির প্রশাসন সেই অনুমতি দিয়েছিল। এবং আপনি যদি দেখেন যে সমস্ত বিষয় অরবিন্দ কেজরিওয়াল ছিলেন সফট হিন্দুত্বের পথে হাঁটছিলেন। তিনি নিজেকে দ্বিতীয় মোদি ভাবছিলেন। তিনি এমনকি ভারতীয় নোটে গান্ধীজির ছবিকে সরিয়ে লক্ষ্মী বা গণেশের ছবি বসানোর কথা বলেছিলেন। আপনি ভারতবর্ষের রাজনীতি যে জায়গাটায় চলে গেছে, সেখানে আপনাকে সরাসরি দুটো ভাগ হয়ে গেছে। একটা নয় আপনি বিজেপি আরএসএসের আদর্শের বিরুদ্ধে, আর একটা নয় আপনি বিজেপি আরএসএসের আদর্শের পক্ষে। তো আপের আদর্শ বা আপের রাজনীতিটা খুব পরিষ্কার ছিল না। তারা কাশ্মীরে 370 ধারা বিলোপী হোক বা বিভিন্ন বিষয় দেখবেন বিজেপির বি টিম হিসেবে কাজ করছিল। তো বিজেপির তো 1 নম্বর নায়ক নরেন্দ্র মোদী আছেনই। হিন্দু হৃদয় সম্রাট হওয়ার জন্য লোকে কেন অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দেবে? লোকে নরেন্দ্র মোদীকেই ভোট দেবে। ফলে অরবিন্দ কেজরিওয়াল যখন মোদীর সঙ্গে সরাসরি লড়াইতে এবার গেলেন এবং তার বিরুদ্ধে কংগ্রেসও প্রার্থী দাঁড় করালো, তখন তিনি আর পারলেন না। আমাদের মনে রাখতে হবে, মূলত দিল্লির যে কংগ্রেসের যে ভোট ব্যাংক, ধর্মনিরপেক্ষ ভোট ব্যাংক, সেটাই আপের কাছে গেছিল। কিন্তু আপনি যদি ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখেন, অন্তত 12টা সিটে কংগ্রেস সেই নির্ণায়ক ভোটটা পেয়েছে, যেটা পেলে আপ জিতে যেতে পারত। ফলে অন্যদিক থেকে দেখতে গেলে অরবিন্দ কেজরিওয়ালের একগুয়েমি, তিনি কংগ্রেসের সঙ্গে জোট করলেন না কেন? তিনি লোকসভা নির্বাচন কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছিলেন, এখানেও তিনি কংগ্রেসের সঙ্গে জোট করে লড়তে পারতেন। তিনি লড়লেন না বলেই তাকেই পরাজয় মেনে নিতে হলো। অন্যদিকে যদি আপনি দেখেন, বিজেপির জয়ের একটা বড় কারণ নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর, মানে লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে যাওয়ার পর কিন্তু নরেন্দ্র মোদী আরএসএসের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছে গেছিলেন। দিল্লি বিধানসভার ক্ষেত্রে আরএসএস নরেন্দ্র মোদীর সঙ্গে একদম হাতে হাত মিলিয়ে কাজ করেছে। ফলে বিজেপি যতটা ঐক্যবদ্ধ ছিল, বিরোধী ইন্ডিয়া জোট একেবারেই ঐক্যবদ্ধ ছিল না। কংগ্রেস এবং আপ আলাদা আলাদা লড়ছিল, দুজনে একে অপরকে আক্রমণ করছিল। আপনি যদি ভোটের শতাংশের দিক থেকে দেখেন, লোকসভায় বিজেপি যা ভোট পেয়েছিল, এই বিধানসভায় তার চাইতে প্রায় 4.5% কম ভোট পেয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ হচ্ছে, গত বিধানসভায় আপ যা ভোট পেয়েছিল তার চাইতে 10% কম ভোট পাচ্ছে। 5% ভোট নিয়ে যাচ্ছে বিজেপি, 5% ভোট নিয়ে যাচ্ছে কংগ্রেস। ফলে আপের পক্ষে ক্ষমতা ধরে রাখা কঠিন ছিল। আবারও আমি বলছি, ভারতবর্ষের রাজনীতি দুভাগে ভাগ হয়ে গেছে। আইদার তুমি প্রো বিজেপি অথবা তুমি অ্যান্টি বিজেপি। তুমি বিজেপির বি টিম হিসেবে কাজ করলে মানুষ তোমায় বিশ্বাস করবে না। এবং সেটা 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল দেখেও ইন্ডিয়া জোটের লোকরা বুঝতে পারছে না। তারা অনেকে অনেক সময় বিজেপির সাথে গোপন সমঝোতায় থাকছে। আপের বিরুদ্ধে যে অভিযোগটা উঠল এবং আপ মুখ থুবড়ে পড়ল।